বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাণিজ্যিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারত 10 বছরের জন্য নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। 30 অক্টোবর বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেয়া হয়। চুক্তি স্বাক্ষরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হেগসেথ বলেন, এই নতুন কাঠামো চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারে সহায়ক হবে। চুক্তিটি এমন সময় সম্পন্ন হলো যখন দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% আমদানি শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে অতিরিক্ত 25% জরিমানাও রয়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এখন রয়েছে উত্তেজনাপূর্ণ অবস্থায়। নতুন প্রতিরক্ষা চুক্তি আগামী দশকের জন্য ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের নীতি নির্ধারণে দিক নির্দেশনা দেবে বলে দুই দেশ জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই চুক্তি আমাদের কৌশলগত ঐক্যের প্রতীক এবং এটি অংশীদারিত্বের নতুন দশক সূচনা করবে। প্রতিরক্ষা খাত থাকবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান স্তম্ভ হিসেবে। একটি মুক্ত, উন্মুক্ত ও নিয়মভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরেশিয়া গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেন, এই চুক্তিটি মূলত গত জুলাই-আগস্টেই সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকা নিয়ে ভারত বিরক্ত হয়, যার ফলে চুক্তির প্রক্রিয়া বিলম্বিত হয়। চৌধুরী আরও বলেন, এই চুক্তি দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পের যৌথ উদ্যোগ আরও সহজ করবে। এতে এই 3 ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। গত কয়েক বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এবছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিরক্ষা বিষয়টি দুই নেতার আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। তখন ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে $1 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রি করবে এবং ভবিষ্যতে নয়াদিল্লিকে F-35 স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের পথও খুলে যাবে। তবে এরপর ভারতের রাশিয়ার উপর নির্ভরতা, বিশেষ করে কম দামে তেল কেনা এবং দীর্ঘমেয়াদী অস্ত্র চুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যদিও রাশিয়া এখনও ভারতের বড় অস্ত্র সরবরাহকারী, তবু এই অংশ ক্রমেই কমছে, কারণ ভারত এখন নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে ও উৎসে বৈচিত্র্য আনতে চায়। সাম্প্রতিক মাসগুলোতে ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বাড়াতে প্রস্তুত। একই সঙ্গে দুই দেশ নভেম্বরের মধ্যেই একটি দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায়। সব মিলিয়ে উচ্চ শুল্ক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও নতুন এই 10 বছরের প্রতিরক্ষা চুক্তি ইঙ্গিত দিচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। অক্টোবর মাসের শেষ দিকে এই তালিকা প্রকাশ করা হয়। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের নতুন তালিকায় 98 থেকে 2 ধাপ পিছিয়ে 100তে অবস্থান করছে বাংলাদেশের পাসপোর্ট, আর বছর ব্যবধানে 5 ধাপ পিছিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাসপোর্ট অবস্থান করছে 85তম স্থানে। হেনলি অ্যান্ড পার্টনার্সের তালিকা অনুযায়ী রুয়ান্ডা, ঘানা, আজারবাইজানের মতো তুলনামূলক ছোট অর্থনীতির দেশগুলো র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভারতের উপরে রয়েছে। তাদের অবস্থান যথাক্রমে 78, 74 এবং 72তম স্থানে। এই বিষয়ে জানতে ভারতের সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তা বিবিসি, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি। 1 দশক ধরে ভারতের অবস্থান 80-এর আশেপাশে থাকলেও এই বছর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বরাবরের মতো এবারও জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা 193টি, দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা 190টি এবং জাপানের পাসপোর্টধারীরা 189টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে ভারতীয় পাসপোর্টধারীদের এই সুবিধা মাত্র 57টি দেশে। গত 2 দশকে বিশ্বজুড়ে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দ্রুত বেড়েছে। 2006 সালে গড়ে 58টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে 109টিতে। কিন্তু এই প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে ভারত। অন্যদিকে 1 দশকের ব্যবধানে ভিসামুক্ত গন্তব্য 50 থেকে বাড়িয়ে 82টি করতে সক্ষম হয়েছে চীন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান 60, যা 1 দশক আগে ছিল 94। অন্যদিকে জুলাই মাসে ভারতের অবস্থান ছিল 77তম স্থানে, কিন্তু অক্টোবরের নতুন তালিকায় 2 দেশের সুবিধা হারিয়ে 85তে নামে ভারত। আর্মেনিয়ায় ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রা বলেন, একটি দেশের পাসপোর্টের শক্তি শুধু ভিসা চুক্তির উপর নির্ভর করে না। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অবস্থান, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং নাগরিকদের বিদেশে আচরণ সবই এতে প্রভাব ফেলে। তিনি আরও বলেন, অনেক দেশ এখন অভিবাসন নিয়ে সতর্ক। ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ বিদেশে গিয়ে ভিসার মেয়াদ পেরিয়ে থেকেও যায়, যা ভারতের প্রতি আস্থা কমায়। 1980-এর দশকে খালিস্তান আন্দোলনের মতো ঘটনাও ভারতের ভাবমূর্তি দুর্বল করেছে, যার প্রভাব বহু বছর ধরে রয়ে গেছে। এছাড়া পাসপোর্ট নিরাপত্তাও ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ। 2024 সালে দিল্লি পুলিশ জাল পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ভারতের অভিবাসন প্রক্রিয়াও ধীর এবং জটিল, ফলে অনেক দেশ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা দিতে অনাগ্রহী। যদিও নতুন পাসপোর্ট ব্যবস্থায় কিছুটা নিরাপত্তা বাড়বে বলে অনেকেই আশা করছে, তবে বিশেষজ্ঞরা মনে করেন শুধু প্রযুক্তি যথেষ্ট নয়। আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করা, আরও দ্বিপাক্ষিক ভ্রমণ চুক্তি এবং অভিবাসন ব্যবস্থায় আস্থা বাড়ানো, এই 3 দিকই এখন সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে ভারতকে। তাহলে ভারতীয় পাসপোর্ট আবার শক্ত অবস্থানে ফিরতে পারবে। এদিকে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের নতুন তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 100তম। 2024 সালের তালিকায় ছিল 97তে, আর 2025 সালের এপ্রিলে প্রকাশিত সূচকে এই অবস্থান 94 হয়। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা 38টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। অর্থাৎ বর্তমানে বিশ্বের দুর্বলতম পাসপোর্টধারী দেশগুলোর একটি বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও আফগানিস্তানের আগেই অবস্থান করছে বাংলাদেশ। কোনো রকমের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার আলোচনা। 2 প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত কমাতে তুরস্কের ইস্তাম্বুলে 4 দিনব্যাপী বৈঠকে বসেছিল তারা, কিন্তু বৈঠক শেষ হয়েছে কোনো রকমের ফলাফল ছাড়াই। আর এই ব্যর্থতার জন্য আফগান প্রতিনিধিকেই দায়ী করছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে এই ঘটনার পর তালেবানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ফলে 2 দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনা ভেঙে যাওয়ার পর 2 পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। পাকিস্তান অভিযোগ করেছে আফগান প্রতিনিধিরা ইসলামাবাদের মূল দাবির বিষয়ে অবস্থান বদল করেছে। ইসলামাবাদের দাবি ছিল আফগান সরকার পাকিস্তান তালেবান বা টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক। অন্যদিকে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান প্রতিনিধিদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, তারা পরিষ্কার যুক্তি উপস্থাপন করতে পারেনি এবং বারবার আলোচনার টেবিল ছেড়ে চলে গেছেন। এই আলোচনায় আফগান আলোচক দলের নেতৃত্বে ছিলেন কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিব আফগান। তবে পাকিস্তানের পক্ষ থেকে কারা অংশ নিয়েছেন তা প্রকাশ করা হয়নি। পাকিস্তানের দৃষ্টিতে পুরো সমস্যার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান তালেবান টিটিপি। এই গোষ্ঠী 2007 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের সময় গঠিত হয়। আফগান তালেবান ও পাকিস্তান তালেবান 2টি আলাদা সশস্ত্র গোষ্ঠী হলেও মতাদর্শগত দিক দিয়ে এদের মধ্যে মিল রয়েছে। টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের সেনা, সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে। টিটিপি পাকিস্তানের কারাগারে থাকা সদস্যদের মুক্তি চাইছে এবং খাইবার পাখতুনখাওয়াকে কেন্দ্রীয় সরকারের অধীনে রাখার বিরোধিতা করেছে। এছাড়াও কাবুল শুধু টিটিপিকেই নয়, বরং বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA ও ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP কেও আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। তবে আফগান তালেবান এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি পাকিস্তান নিরাপত্তাহীনতা ও টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং তারা এতে কোনো হস্তক্ষেপ করে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আফগান তালেবান দেশের ভেতরে নিরাপত্তা বজায় রাখতে টিটিপির ওপর নির্ভর করছে। এজন্য পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও কাবুলের পক্ষে টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কঠিন। ঐতিহাসিকভাবে পাকিস্তানকে আফগান তালেবানের প্রধান সমর্থক হিসেবে দেখা হতো। 2021 সালের অগাস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরে আসলে পাকিস্তানে অনেকেই তাদের স্বাগত জানিয়েছিলেন। অনেক নিরাপত্তা বিশ্লেষকও একই মত পোষণ করেছেন। তাদের মতে আন্তর্জাতিক চাপ বা সামরিক হুমকির মুখেও আফগান তালেবান সাধারণত তাদের মিত্রদের ত্যাগ করে না। 2001 সালে আল কায়দার ক্ষেত্রেও তারা একই মনোভাব দেখিয়েছিল।
গত কয়েক মাসে কাতার, তুরস্ক এবং চীন পাকিস্তান আফগানিস্তানের এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে। অক্টোবরের শুরুতে মস্কোতেও এক বৈঠকে রাশিয়া, ইরান, চীন ও মধ্য এশিয়ার দেশগুলো আফগান তালেবানের প্রতি আহ্বান জানিয়েছিল যেন তারা টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনে। সেখানে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি উপস্থিত ছিলেন। অন্যদিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি খুব দ্রুতই আফগানিস্তান পাকিস্তান সংকট মিটিয়ে ফেলবেন, যদিও বিশ্লেষকরা এটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখেন। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস ও পরস্পর বিরোধী অগ্রাধিকারের টানাপোড়েন থাকায় দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছানো কঠিন। কাতার, তুরস্ক ও চীন মধ্যস্থতা করার চেষ্টা করলেও পাকিস্তান হয়তো বুঝে গেছে সমস্যার সমাধান শুধু শান্তিপূর্ণ পথে সম্ভব নয়। সেই আভাস পাওয়া যায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্যে। তিনি বলেন আফগানিস্তানে টিটিপির আশ্রয়স্থলগুলো নিশানা করে বিমান হামলা বা স্থল অভিযান হতে পারে। খাজা আসিফ এক্সে দেওয়া এক পোস্টে বলেন তালেবানি শাসন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে আমাদের অতি সামান্য সামরিক শক্তি যথেষ্ট। আমরা তাদের আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করব। বিশ্লেষকরা বলছেন কাতার ও তুরস্ক শেষ মুহূর্তে আলোচনার আরেক দফা আয়োজন করতে পারে। অর্থনৈতিক সহায়তা যুদ্ধবিরতি বজায় রাখতে কার্যকর হতে পারে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিনে প্রগতিশীল ইহুদি সংগঠন কোলেট সাইনো এর রোজ হাসানা অনুষ্ঠানে ঘটে এক ব্যতিক্রমী ঘটনা। শতাধিক ইহুদি নাগরিকের করতালের মধ্য দিয়ে মঞ্চে ওঠেন নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিককে ইহুদি সম্প্রদায়ের এমন উষ্ণ অভ্যর্থনা মার্কিন রাজনীতিতে বিরল এক মুহূর্ত। মামদানি বরাবরই ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত। কলেজ জীবনে তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন সংগঠনের শাখা গঠন করেন। এই অবস্থানই একদিকে তার প্রগতিশীল সমর্থকদের জন্য জনপ্রিয়তা বাড়িয়েছে, আবার অন্যদিকে রক্ষণশীল ইহুদি গোষ্ঠীর সমালোচনার কারণ হয়েছে। তবে এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। শহরের তরুণ ইহুদি ভোটারদের অনেকেই এখন ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল এবং ইসরায়েল সরকারের নীতির বিরোধী। এই পরিবর্তনের মাঝেই জনপ্রিয়তা বাড়ছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানির। আগে ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে অনেক ইহুদি ভোটার তাকে সমর্থন দিতেন না, কিন্তু এখন অনেকেই তার পাশে দাঁড়াচ্ছেন। মামদানি ধীরে ধীরে শহরে প্রভাবশালী প্রগতিশীল কণ্ঠ হয়ে উঠছেন। গত জুলাই মাসে জেনিথ রিসার্চের প্রকাশিত গবেষণা জরিপে দেখা গেছে ইহুদি ও সংশ্লিষ্ট উপগোষ্ঠীর ভোটারদের মধ্যে মামদানি এগিয়ে আছেন 17 পয়েন্টে। এমনকি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের থেকেও তিনি 43 থেকে 33 ব্যবধানে এগিয়ে রয়েছেন। গবেষণা প্রতিষ্ঠান জেনিথ রিসার্চের প্রতিষ্ঠাতা অ্যাডাম কার্লসন বলেন ইহুদি ভোটারদের মধ্যে যেমন মতভেদ রয়েছে তেমনি নতুন প্রজন্মের মধ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি রয়েছে। এটাই মামদানির সাফল্যের মূল কারণ। জেএফআরইজে ও জেভিপি এর কর্মীরা মামদানির পক্ষে শহরের ইহুদি এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের সঙ্গে দেখা করছেন, ফোন ব্যাংকিং করছেন। জিওস ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস এর রাজনৈতিক পরিচালক অ্যালিসিয়া সিংহাম গুডউইন বলেন মামদানি গুরুত্বপূর্ণ বিষয়ে ঝুঁকি নিতে জানেন। আমরা বিশ্বাস করি নিউ ইয়র্কে আরও ন্যায়সঙ্গত শহর হিসেবে গড়তে তিনি সঠিক ব্যক্তি। তবে তার এই উত্থান বিতর্কমুক্ত নয়। ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলনের প্রতি সমর্থন এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র বলতে অস্বীকৃতি জানানোর কারণে তিনি ডানপন্থী ও জায়ানিস্ট সংগঠনের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এমনকি গ্লোবালাইজ দ্য ইন্টিফাডা বলার জন্য তিনি সমালোচিত হন। পরে তিনি অবশ্য জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের কথা বলা থেকে তিনি নিজেকে বিরত রাখবেন। তবে বিশ্লেষকরা বলছেন এই বিতর্কগুলো মামদানির জনপ্রিয়তাকে কমাতে পারেনি, বরং তার ভারসাম্যপূর্ণ বক্তব্য তাকে পরিণত করেছে এক পরিপক্ক নেতা হিসেবে। গাজা যুদ্ধের দ্বিতীয় বছরে তিনি হামাসের হামলার নৃশংসতা স্বীকার করেন এবং ইসরায়েলের প্রতিক্রিয়াকে গণহত্যা বলে নিন্দা জানান। একই সঙ্গে মানবাধিকারের প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন মামদানি। নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু। একের পর এক জরিপে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পেছনে ফেলছেন এই তরুণ প্রগতিশীল রাজনীতিক। বিশেষত 45 বছরের নিচের তরুণ ভোটারদের মধ্যে মামদানির জনপ্রিয়তা আশ্চর্যজনকভাবে বেড়েছে, যা হয়ে উঠেছে তার নির্বাচনী সাফল্যের মূল ভিত্তি।
মারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের সর্বশেষ জরিপে দেখা গেছে ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে জোহরান মামদানির সমর্থন ৬৪%, যেখানে কুমোর সমর্থন মাত্র ২১%। তরুণদের এই বিপুল সমর্থন মামদানিকে এগিয়ে দিয়েছে শহরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে ৪৫ বছরের ঊর্ধ্ব ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক সমান। কুমো ৩৯% এবং মামদানি ৩৮% সমর্থন পাচ্ছেন। তরুণ ভোটারদের কাছে মামদানি শুধু একজন প্রার্থী নন, বরং পরিবর্তনের প্রতীক। অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায় বিচার ও সাশ্রয়ী আবাসন এসব ইস্যু নিয়ে তার সরব ভূমিকা তরুণদের আস্থা অর্জন করেছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে কুমোকে পরাজিত করার পর কৃষ্ণাঙ্গ ভোটার ও তরুণ প্রজন্মের মধ্যে মামদানির সমর্থন আরও বেড়েছে। জরিপ বলছে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে তার সমর্থন ৫০% থেকে বেড়ে ৭১% পৌঁছেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় ও এমারসন কলেজের যৌথ জরিপগুলোতেও দেখা গেছে মামদানি কুমোর চেয়ে অন্তত ১০ থেকে ২৫% এগিয়ে আছেন। কুইনিপিয়াকের জরিপে তার সমর্থন ৪৩%, কুমোর ৩৩% এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া পেয়েছেন ১৪%। অপরদিকে এমারসন কলেজ, পিক্স 11 ও দ্য হিলের জরিপে মামদানি পেয়েছেন ৫০% সমর্থন, কুমো ২৫% আর স্লিওয়া ২১%। বিশ্লেষকদের মতে তরুণদের মধ্যে মামদানির উত্থানের পেছনে রয়েছে তার নির্ভীক অবস্থান ও নতুন প্রজন্মের ভাষায় কথা বলার দক্ষতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, যেখানে তার প্রচারণা মূলত জলবায়ু পরিবর্তন, ভাড়া সংকট এবং শিক্ষা ঋণের বোঝা থেকে মুক্তির দাবির মতো বিষয়গুলো ঘিরে আবর্তিত। এই বিষয়গুলো তরুণ ভোটারদের কাছে গভীরভাবে প্রাসঙ্গিক। তবে মামদানির রাজনৈতিক যাত্রা চ্যালেঞ্জ মুক্ত নয়। তার ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনপন্থী মনোভাব প্রায়ই সমালোচিত হয়েছে। তবু নিউ ইয়র্কের বিশাল ইহুদি জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। প্রগতিশীল ইহুদি সংগঠন যেমন ব্রেন্ড দ্য আর্ক, জিউস ভয়েস ফর পিস অ্যাকশন এবং জিউস ভয়েস রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস প্রকাশ্যে তার পক্ষে মাঠে নেমেছে। জুলাইয়ে জেনিথ রিসার্চ পরিচালিত এক জরিপে দেখা গেছে ইহুদি ভোটারদের মধ্যেও মামদানি কুমোর চেয়ে ১৭% এগিয়ে আছেন। আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে যেভাবে তরুণ প্রজন্মের মধ্যে মামদানি সমর্থন ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে এই নির্বাচনে তিনিই হতে পারেন নিউ ইয়র্কের পরবর্তী মেয়র। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে তরুণদের এই আস্থাকেই তাকে বিজয়ের সিঁড়ি পার করাতে সক্ষম হবে। পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর জন্য পেন্টাগনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন তার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এই পদক্ষেপকে পশ্চাৎগামী এবং দায়িত্বজ্ঞানহীন হিসেবে অভিহিত করেছেন। ৩১ অক্টোবর রাতে এক্স হ্যান্ডেলে আরাকচি লেখেন, একটি পরমাণু অস্ত্রধারী দাঙ্গাবাজ দেশ আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে। দেশটি তাদের প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগে রূপান্তর করছে। অথচ একই কথা যখন আমরা বলেছিলাম, তখন তা নেতিবাচকভাবে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় এপেক শীর্ষ সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের কয়েক মুহূর্ত আগে ট্রুথ সোশ্যালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া ও চীনের মতো অন্যান্য দেশের সঙ্গে সমানভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছে, কারণ আগামী 5 বছরে এসব দেশের পারমাণবিক ভান্ডার আমেরিকার সমান হয়ে যাবে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো এবং পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডে বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত সম্ভবত রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চলমান বিরোধের কারণে এই সিদ্ধান্ত নয়। চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পরমাণু চালিত সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে তারা। কয়েকদিন আগে পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায় মস্কো। অন্যদিকে গত সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজে পারমাণবিক দক্ষতা প্রদর্শন করেছে চীন। জাতিসংঘ বলছে, প্রকাশ্যে শক্তি প্রদর্শন করলেও রাশিয়া বা চীন কেউই গত কয়েক দশকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। এখানে পারমাণবিক পরীক্ষা বলতে মাটির ওপরে, নিচে বা পানির নিচে কোনো পারমাণবিক বিস্ফোরণকে বোঝায়। 1996 সালের এক চুক্তি অনুযায়ী পারমাণবিক পরীক্ষা করা নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র, চীন এবং ইরান চুক্তিতে স্বাক্ষর করেছে, কিন্তু মেনে নেয়নি।
2023 সালে এই চুক্তি থেকে সরে আসে রাশিয়া। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1990 সালে সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন মস্কো তাদের শেষ পারমাণবিক পরীক্ষা চালায়, আর চীন তাদের শেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1996 সালে। যুক্তরাজ্য সবশেষ পারমাণবিক পরীক্ষা করে 1991 সালে। এরপর 1992 সালে যুক্তরাষ্ট্র এবং 1996 সালে ফ্রান্স। গত 2 দশকে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তাদের শেষ পরীক্ষা ছিল 2017 সালে। পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রেভর ফাইন্ডেল বলেন, ট্রাম্প তার পোস্টে কোন ধরনের পরীক্ষার কথা উল্লেখ করছেন তা স্পষ্ট নয়। আমার ধারণা তিনি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা বলছেন, যেমনটি উত্তর কোরিয়া এবং রাশিয়া প্রকাশ্য করে আসছে। এগুলো আসল পারমাণবিক ওয়ারহেড বহন করে না, পারমাণবিক বিস্ফোরণও ঘটায় না। তিনি আরো বলেন, প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। তারা এগুলো প্রকাশ করলেও রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো এত ফলাও করে প্রচার করে না। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক, এটা ওয়াশিংটন চায় না। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ধারণা করা হয় এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাগুলো। অবশ্য ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে এমনটা মানতে নারাজ পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডে। তিনি বলেন, ইরান কখনো কোনো পারমাণবিক পরীক্ষা করেনি। তারা বারবার দাবি করেছে তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না। আসলে ইরানের কাছে যা আছে তা হলো কিছু উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, ব্যাস এটুকুই। শেষ হয়েছে বিশ্বের 2 ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বহুল প্রত্যাশিত বৈঠক। দক্ষিণ কোরিয়ায় বুসান শহরে হওয়া এই বৈঠকে কি নিয়ে আলোচনা হলো 2 রাষ্ট্রপ্রধানের? সমঝোতাই বা হলো কোন কোন বিষয়ে? সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন দূরত্ব বাড়লেও বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 থেকে 10-এর মধ্যে বৈঠকের মার্ক করতে বলা হলে ট্রাম্প একে 12 দেন। সেই সঙ্গে জানান, আমাদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং বৈঠকটি অসাধারণ হয়েছে। বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে বলেও জানান ট্রাম্প। বলেন, আমাদের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে যা খুব শীঘ্রই স্বাক্ষরিত হবে। আমাদের মধ্যে বড় কোনো বাধা নেই। চুক্তিটি 1 বছরের জন্য হবে, এরপর প্রতি বছর রিনিউ করা হবে। ট্রাম্প আরো বলেন, আমরা প্রায় সব বিষয়ে একমত হয়েছি, বিশেষ করে সয়াবিন ও ফেন্টানিল সম্পর্কিত শুল্ক বিষয়ে। বৈঠকে বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র চীন। থেমেছে শুল্ক যুদ্ধ। চীনা পণ্য আমদানির উপর শুল্ক হার 57% থেকে 47% নামিয়ে এনেছে ওয়াশিংটন, যা খুব দ্রুতই কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে সব পণ্যে এই শুল্ক হার প্রযোজ্য হবে না বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেসমিন গ্রিয়ার। তিনি বলেন, কিছু নির্দিষ্ট পণ্যের ওপর শুল্ক হার 100% পর্যন্ত হতে পারে, কিন্তু সাধারণভাবে এটি প্রায় 45 থেকে 47% হবে। এছাড়াও বিরল খনিজ, সয়াবিন ও ফেন্টানাইল নিয়ে সমঝোতায় পৌঁছেছে 2 দেশ। বিরল খনিজ নিয়ে ট্রাম্প বলেন, বিরল খনিজ সম্পর্কিত সব বিষয় সমাধান হয়েছে, যা বিশ্বের জন্য খুব ভালো খবর। রেয়ার আর্থ শব্দটাই কিছুদিন পর আমাদের শব্দভাণ্ডার থেকে হারিয়ে যাবে। মূলত রেয়ার খনিজ চুক্তি নিয়েই বেশি আগ্রহী ছিলেন ট্রাম্প, কেননা এই খনিজ দিয়েই স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক যন্ত্রাংশ নির্মাণ করা হয়। অথচ এই খনিজের একচেটিয়া নিয়ন্ত্রণ করে চীন। এদিকে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ওয়াশিংটনকে জানিয়েছে বেইজিং। জানিয়ে ট্রাম্প বলেন, আমরা চিপ নিয়ে আলোচনা করেছি। তারা এনভিডিয়া ও অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলবে চিপ নেওয়ার ব্যাপারে। এখানে হোয়াইট হাউস কেবল রেফারি। এর বাইরে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। জানিয়ে ট্রাম্প বলেন, আমরা একমত যে উভয় পক্ষই লড়াইয়ে লিপ্ত এবং কখনো কখনো তাদের লড়াই করতে দিতে হয়। তবে শি আমাদের সাহায্য করবেন এবং আমরা ইউক্রেনে একসঙ্গে কাজ করব। এর বেশি কিছু আমাদের করারও নেই। বৈঠক ফলপ্রসূ হওয়ায় আগামী এপ্রিলে চীন সফরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন শিও আগামীতে যুক্তরাষ্ট্রে পা রাখবেন।
বৈঠক শেষে চীনা পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা চীনের জন্য বড় জয়। এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে উন্নত চিপ কেনার অনুমতি পেয়েছে বেইজিং, যা তাদের অন্যতম দাবি ছিল, কেননা এই চিপ ব্যবহার করে দেশে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে চাইছে শি প্রশাসন। বিপরীতে বিরল খনিজ রপ্তানির উপর নিয়ন্ত্রণ উঠিয়ে নেওয়ার কথা জানিয়েছে বেইজিং, যা ছিল ট্রাম্প প্রশাসনের অন্যতম দাবি। অর্থাৎ এ বৈঠকে দু দেশেরই মূল দাবি পূরণ হওয়ায় দু দেশেই সমানভাবে লাভবান হবে। সফলভাবে নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত টর্পেডো পসাইডনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া, আর এই খবর জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র সমুদ্রের নিচে বিশাল তেজস্ক্রিয় ঢেউ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দিতে সক্ষম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন, ঠিক তখনই পুতিন এই পারমাণবিক শক্তির প্রদর্শন করলেন। পসাইডন টর্পেডোর নামকরণ করা হয়েছে প্রাচীন গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পসাইডনের নামে। তবে এই অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, এটি মূলত একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সংমিশ্রণ। 29 অক্টোবর বুধবার পুতিন মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সৈন্যদের দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি জানান, 28 অক্টোবর মঙ্গলবার পারমাণবিক শক্তিচালিত এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানো হয়েছে। পুতিন বলেন, প্রথমবারের মতো আমরা এটিকে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এর পারমাণবিক শক্তি ইউনিটও চালু করেছে, যা নির্দিষ্ট সময় ধরে এই ডিভাইসকে কার্যক্ষম রাখবে। এটিকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। সামরিক বিশ্লেষকরা বলছেন, পসাইডনের পাল্লা প্রায় 10,000 কিলোমিটার এবং গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ন্যাটোতে ক্যানিয়ন নামে পরিচিত এই টর্পেডো 20 মিটার লম্বা, 1.8 মিটার ব্যাস এবং ওজন প্রায় 100 টন। পসাইডনের পাশাপাশি রাশিয়া সম্প্রতি বুরেভেস্তনিক নামের আরেকটি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্র কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই আটকানো সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বুরেভেস্তনিক এবং পসাইডনের পরীক্ষা পশ্চিমাদের উদ্দেশ্যে একটি শক্তিশালী বার্তা হিসেবে নেওয়া উচিত, কেননা পুতিন স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপের কাছে রাশিয়া কখনোই মাথা নত করবে না। এর আগে 21 অক্টোবর রাশিয়া বুরেভেস্তনিক নামের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটি দাবি করেছে, বুরেভেস্তনিক এমন একটি অস্ত্র যাকে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। পুতিন 2018 সালে প্রথমবার পসাইডন ও বুরেভেস্তনিকের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধ হিসেবে বর্ণনা করেন, কারণ 2001 সালে ওয়াশিংটন একতরফাভাবে 1972 সালের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং পরবর্তীতে ন্যাটো জোট সম্প্রসারণ শুরু করে। এদিকে বুরেভেস্তনিক পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, পুতিনের উচিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা। মিয়ানমারের উত্তর সীমান্তে যুদ্ধের আগুনে এখন দক্ষিণ বঙ্গোপসাগরের বাতাসেও গরম ভাব। মিয়ানমারের কাচিন ও শান প্রদেশে সেনাবাহিনী এবং নৃজাতিগত গোষ্ঠীগুলোর সংঘর্ষে থমথমে অবস্থা, আর তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে রাখাইন রাজ্য হয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু মিয়ানমারের ভেতরে সীমাবদ্ধ নয়, এটি এখন চীনের অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। যে করিডোর কুনমিং থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়ে শেষ হয় চীনা মালিকানাধীন কিয়াও কফিউ গভীর সমুদ্র বন্দরে। এই বন্দর দিয়ে যদি চীন তেল ও পণ্য পরিবহন শুরু করতে না পারে, তাহলে বেইজিং তাদের $100 কোটি বিনিয়োগ রক্ষায় সীমান্তে আরও সেনা মোতায়েন করতে বাধ্য হবে। এখানেই শুরু হবে নতুন ভূরাজনৈতিক টানাপোড়েন, যেখানে চীনা উপস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগরের দিকেও আগ্রাসী ছায়া ফেলতে পারে। বাংলাদেশের উপকূল থেকে কিয়াও কফিউর দূরত্ব মাত্র কয়েকশো কিলোমিটার। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অঞ্চলে চীনা সামরিক নজরদারি বা লজিস্টিক অবকাঠামো তৈরি হলে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে, যার প্রতিক্রিয়া পড়বে বাংলাদেশের বন্দরনীতি ও নৌ নিরাপত্তায়। এরই মধ্যে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন সংঘর্ষের খবর আসছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর নতুন ঢলের আশঙ্কা অস্বীকার করছে না জাতিসংঘের কর্মকর্তারাও। বাংলাদেশ এখন আগের মতোই বলছে, স্থিতিশীল মিয়ানমার ছাড়া টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।
এদিকে চীন এই সংঘাতের আড়ালে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব আরও সুসংহত করতে চাইছে। বঙ্গোপসাগরে চীনের বাড়তি উপস্থিতি ভারতের জন্য এক বড় উদ্বেগ, আর সেই ভূরাজনৈতিক চাপে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই সংকট এখন ত্রিমুখী বাস্তবতা। বাণিজ্য করিডোর ও বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ছে। রাখাইন রাজ্যে যুদ্ধ মানেই নতুন করে উদ্বাস্তু প্রবাহের আশঙ্কা। আর চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দাঁড়িয়ে রাজনৈতিক ভারসাম্য রাখা আরও কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের জন্য। তবে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীল উন্নয়নের দাবি জানাচ্ছে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, এই ভারসাম্য রক্ষা করতে গেলে প্রতিটি সিদ্ধান্তে এখন ভূরাজনীতির হিসাব জুড়ে দিতে হচ্ছে। একই সঙ্গে চীনের অর্থনৈতিক প্রস্তাব, ভারতের নিরাপত্তা স্বার্থ আর পশ্চিমাদের রাজনৈতিক চাপ সব মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশের জন্য এই সংকট এখন শুধু সীমান্তের নয়, বরং আঞ্চলিক কূটনীতির কঠিন সমীকরণে রূপ নিচ্ছে। প্রশ্ন উঠছে, মিয়ানমারের সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তখন এই ভারসাম্য কিভাবে টিকে থাকবে? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।